ভালোবাসা এমনই এক অনুভূতি যার দাবিকে অগ্রাহ্য করার শক্তি নেই কারো। বিশেষ করে বলতে গেলে প্রেমিক প্রেমিকার মধ্যবর্তী ভালোবাসাকে কেন্দ্র করে পৃথিবীতে যত ঘটনা অতীতে ঘটে গেছে, বর্তমানে ঘটছে আর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে তা সত্যিই বিস্ময়কর। একটিমাত্র অনুভূতি, তারও শত সহস্র রং, অসীম সংখ্যক গল্প। ইতিহাস ঘেঁটে এমন অনেক প্রেমিক প্রেমিকার সন্ধান পাওয়া যায় যাদের প্রেম কাহিনী আলোড়ন তুলেছিল গোটা সাম্রাজ্য জুড়েই। শুধু তাই নয়, তাদের কাল পেরিয়ে শত সহস্র বছর ধরেও টিকে রয়েছে সেসব প্রেম কাহিনী। অমর সেসব প্রেম কাহিনী আজও মানুষকে ভাবায়, হাসায়, এমনকি ক্ষেত্রবিশেষে কাঁদিয়েও থাকে। ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়া এমনই কিছু অসাধারণ প্রেম কাহিনী নিয়ে সাজানো হয়েছে আজকের এই লেখাটি। অ্যান্টনি ও ক্লিওপ্যাট্রা। রূপালী পর্দায় বিভিন্ন সময়ে ক্লিওপ্যাট্রাকে বেশ সুন্দরী হিসেবে উপস্থাপন করা হলেও প্রাচীন বিভিন্ন সূত্রমতে তিনি দেখতে সাদামাটা একজন মহিলার মতোই ছিলেন। তবে তার ছিল আকর্ষণীয় এক ব্যক্তিত্ব যা মন্ত্রমুগ্ধ করে রাখত আশেপাশের সবাইকে। খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে আত্মতায়ীর হাতে জুলিয়াস সিজার যখন নিহত হন, তখন ক্লিওপ্যাট্রা ছিলেন তার উপপত্নী। পরবর্তী সময়ে গায়াস অক্টেভিয়ান, সিজারের প্রপৌত্র, মার্কাস ল্যাপিডাস একজন আর্মি জেনারেল এবং মার্ক অ্যান্টনি একজন জেনারেল ও রোমান রাজনীতিবিদ একত্রে রোম শাসন করতে থাকেন। অ্যান্টনি চাইছিলেন একই সাথে ক্লিওপেট্রা ও মিশরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। তবে ক্লিওপেট্রার সাথে সাক্ষাতের পর সবকিছু গোলমাল হয়ে গেল। আস্তে আস্তে তিনি তার প্রতি দুর্বল হয়ে গেলেন, সাড়া দিলেন ক্লিওপেট্রাও। এভাবেই শুরু হয় ইতিহাসে সাড়া জাগানো এক প্রেম কাহিনীর। তাদের এ প্রেম রাজনৈতিক নানা ক্ষেত্রেও সুফল বয়ে এনেছিল। ক্লিওপ্যাট্রার ছিল অর্থ, অ্যান্টনির ছিল ক্ষমতা। রোম থেকে যেন মিশরে কোনো সামরিক অভিযান চালানো না হয় সেই দিকটা দেখতেন অ্যান্টনি, আবার অ্যান্টনির সেনাবাহিনীর জন্য অর্থের যোগান দিতেন ক্লিওপ্যাট্রা। ওদিকে রোমের শাসকত্রয়ীর মাঝে প্রায় সময় যুদ্ধ লেগে থাকত। পারস্পরিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যান্টনি আগেই অক্টেভিয়ানের বোনকে বিয়ে করেছিলেন, কিন্তু অ্যান্টনের সাথে ক্লিওপ্যাট্রার প্রণয়কে তার বর্তমান স্ত্রী কিংবা অক্টেভিয়ানের কেউই মেনে নিতে পারছিলেন না। তাই অক্টেভিয়ান সরাসরি অভিযোগ করে বসেন রোমান সিনেটে, জানান অ্যান্টনিকে হাতের পুতুল বানিয়ে শাসন কার্য আসলে পরিচালনা করছেন ক্লিওপ্যাট্রাই। এমন অভিযোগ মেনে নিতে পারেননি মার্ক অ্যান্টনি। তিনিও মুখের ওপর জানিয়ে দেন অক্টেভিয়ানের বোনকে তালাক দিয়ে তাহলে তিনি ক্লিওপ্যাট্রাকেই বিয়ে করতে যাচ্ছেন। বোন জামাইয়ের এমন কথায় যেন মাথায় রক্ত চড়ে যায় অক্টেভিয়ানের। সাথে সাথেই তিনি যুদ্ধ ঘোষণা করে বসেন এ যুগলের বিরুদ্ধে। ৩১ খ্রিস্টপূর্বাব্দের কথা। পশ্চিম গ্রিসে সে বছর সংঘটিত হল অ্যাক্টিয়ামের যুদ্ধ। অক্টেভিয়ানের নৌবহরের কাছে হেরে যায় অ্যান্টনিও ক্লিওপেট্রার সম্মিলিত বাহিনী। এরপর তারা পালিয়ে চলে যান মিশরে। সেখানে চূড়ান্তভাবে মুখোমুখি হয় দুই বাহিনী। যুদ্ধের এক পর্যায়ে কেউ একজন মিথ্যে সংবাদ নিয়ে আসে অ্যান্টনির কাছে। তাকে জানানো হয় আত্মহত্যা করেছেন ক্লিওপ্যাট্রা। প্রেয়সীর এমন মৃত্যু সংবাদে একেবারেই ভেঙে পড়েন তিনি। যার জন্য এত কিছু করা, সেই যখন নেই তখন বেঁচে থেকে আর কি লাভ, এই ভেবে নিজের তলপেটে তলোয়ার ঢুকিয়ে আত্মহত্যা করেন রোমান জেনারেল মার্ক অ্যান্টনি। প্রকৃত সত্য হল ক্লিওপ্যাট্রাকে তখন বন্দী করা হয়েছিল। প্রেমিক আত্মহত্যা করেছে শুনে তিনিও ভেঙে পড়েন মারাত্মকভাবে। এরপর তার মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়ে প্রচলিত আছে নানা কিংবদন্তি। এর মাঝে বিষাক্ত মলম বা গোখরা সাপ ব্যবহার করে আত্মহত্যার কথাই বেশি এসেছে। তবে সাপের সংখ্যা কখনো বলা হয়েছে একটি, কখনো বা দুটি। তাকে খুন করা হয়েছিল এমন কথাও বলেছেন কেউ কেউ। ২০১০ সালে জার্মান ইতিহাসবিদ ক্রিস্টফ শ্যাফার জানান, বিষ পান করিয়েই খুন করা হয়েছিল মার্ক অ্যান্টনির এই প্রেয়সীকে। নেপোলিয়ন ও জোসেফিন। নেপোলিয়ন ও জোসেফিনের প্রেম কাহিনীকে আসলে যে কোন বিশেষণে বিশেষায়িত করা যাবে তা আমার ঠিক জানা নেই। কেন, এটা বুঝতে হলে জানতে হবে তাদের ভালোবাসার আদ্যপ্রান্ত। প্রথম স্ত্রীর মৃত্যুর পর বেশ কয়েকজনের সাথেই প্রণয়াবদ্ধ হয়েছিলেন জোসেফিন। অবশেষে তরুণ নেপোলিয়ন যখন তার প্রেমে পড়েন, ততদিনে তিনি ২ সন্তানের জননী, বয়সও হয়ে গেছে ৩২। কারো কারো মতে নেপোলিয়নের সাথে সম্পর্ক স্থায়ী করার দিকে তেমন আগ্রহ ছিল না জোসেফিনের, বরঞ্চ আর কোনো সুযোগ্য পাত্র না পেয়েই অবশেষে নেপোলিয়নের প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হন তিনি।
বিয়ের দিন তিনি নেপোলিয়নের কাছ থেকে পাওয়া একটা চমৎকার মেডেল গলায় ঝুলিয়ে এসেছিলেন। ওদিকে অভিযানের ব্যস্ততায় বিয়ের সময়ের কথা একেবারেই ভুলে যাওয়ায় নেপোলিয়ন আসেন কয়েক ঘন্টা দেরি করে। বিয়ের দুদিন পরই ইতালিতে চলে যান নেপোলিয়ন। সেখানে গিয়েও তিনি জোসেফিনকে ভোলেননি। নিয়মিতই প্রেমাবেগে পরিপূর্ণ সব চিঠি লিখতেন তিনি স্ত্রীকে। কিন্তু জোসেফিনের কাছে যেন আবেগ অতটা পাত্তা পেত না, তাই তিনি নিয়মিতভাবে চিঠিগুলোর জবাব দিতেন না। ওদিকে স্বামীর অনুপস্থিতিতে পুরনো অভ্যেস যেন মাথাচাড়া দিয়ে ওঠে তার, তাই এক লেফটেন্যান্টের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। স্ত্রীর এমন পরকীয়ার সংবাদ পাওয়া মাত্রই তাদের সম্পর্কের গতিপথ বদলে যাবে, সেটাই স্বাভাবিক। এরপর নেপোলিয়ন নিজেও বিভিন্ন নারীর সাথে সম্পর্কে জোড়ানো শুরু করেন। সেসব নারীর মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন পলিন ফরেস, যাকে অনেক সময় নেপোলিয়নের ক্লিওপেট্রাও বলা হতো। নেপোলিয়ন বলতেন, ক্ষমতাই আমার উপপত্নী। 1809 সালের ডিসেম্বর মাসে অবশেষে জোসেফিনের সাথে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নেন নেপোলিয়ন। অষ্টম হেনরি ও অ্যান বোলিন। ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির নারীপ্রীতি ইতিহাসে বিখ্যাত বা কুখ্যাত হয়ে আছে। 1509 সালে তিনি বিয়ে করেন আপন ভাইয়ের বিধবা স্ত্রী ক্যাথেরিনকে। 6 বার গর্ভধারণ করলেও মাত্র একবারই সুস্থ সবল সন্তান জন্মদানে সক্ষম হন ক্যাথেরিন, কিন্তু কন্যা সন্তানের জন্ম হওয়ায় ক্যাথেরিনের উপর থেকে মন উঠে যাওয়া শুরু করে হেনরির। এরপর রাজার নজর পড়ে ক্যাথেরিনের সহচরী ম্যারি বোলিনের দিকে। কিছুদিন পর তার প্রতিও বিতৃষ্ণা ধরে যায় তার। নজর পড়ে ম্যারির ছোট বোন অ্যান বোলিনের দিকে। তার প্রাণোচ্ছলতা ও শিশুসুলভ আচরণই হেনরিকে আকর্ষণ করেছিল। শুরুতে সেই আকর্ষণকে এড়িয়ে গেলেও বিয়ের প্রস্তাবে মানা করার দুঃসাহস দেখাননি অ্যান। অবশেষে ক্যাথেরিনের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে রাজার। নতুন রানী হিসেবে প্রাসাদে আগমন ঘটে অ্যানের। তবে রাজার স্বভাব এরপরেও পাল্টায়নি। কিছুদিন বাদে অ্যানকেও আগের মতো ভালো লাগতো না তার। অ্যানের রসিকতাগুলো তার কাছে নীরস মনে হতো। অ্যান ও স্বামীর সাথে সবার সামনে তর্ক জুড়ে দিত নানা বিষয়ে। রাজার উপপত্নীদের সাথেও তার ছিল ঝামেলা। হেনরি অনেক দিন ধরেই চাইছিলেন তার যেন একদিন পুত্র সন্তান হয়, কিন্তু অ্যানও একটি কন্যা সন্তান জন্ম দিলে আবার মুষড়ে পড়েন রাজা। পরবর্তীতে বেশ কয়েকবার মিসক্যারেজে শিকার হন অ্যান। এরপরই রাজা মন দেন নতুন রানীর দিকে। প্রাসাদে আনেন জেন সিমোরকে। এটাই যেন সবাইকে বুঝিয়ে দিয়েছিল যে রাজপ্রাসাদে অ্যানের শেষ সময় ঘনিয়ে এসেছে। অবশেষে ব্যভিচার, ইনসেস্ট ও ডাকিনী বিদ্যার অভিযুক্ত হন অ্যান। টাওয়ার অফ লন্ডনেই মৃত্যু ঘটে তার। কিছু কিছু ইতিহাসবিদ বলে থাকেন রাজা অষ্টম হেনরি আসলে অ্যানকেই সত্যিকার অর্থে ভালোবেসেছিলেন। তবে এ তো রাজকীয় ভালোবাসা, তাই অ্যানের মৃত্যুর মাত্র 1 সপ্তাহ মাথায় তিনি বিয়ে করেন জেনকে। পরবর্তীতে রাজপ্রাসাদে আরও কয়েকজন রানী আসেন। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে চলতে থাকে তাদের শিরশ্ছেদ। পেদ্রো ও ইনেস দে ক্যাস্ট্রো। রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার নিমিত্ত পর্তুগালের যুবরাজ পেদ্রোর সাথে বিয়ে হয়েছিল লেডি কনস্ট্যান্জা ম্যানুয়েলের। কিন্তু পেদ্রোর মন তার নববিবাহিতা স্ত্রীর দিকে ছিল না, বরঞ্চ তার মন আটকে গিয়েছিল হবি রানীর সহচরী ইনেস দে ক্যাস্ট্রোর প্রতি। সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইনেস দেখতেও ছিলেন বেশ চমৎকার। বলা হয়ে থাকে ইনেস এতটাই সুন্দরী আর ফর্সা ছিলেন যে তিনি যখন ওয়াইন পান করতেন তখন তার গলা দিয়ে সেটি নামতে দেখা যেত। তাদের এমন খোলামেনে সম্পর্ক ভালোভাবে নেননি পেদ্রোর বাবা রাজা চতুর্থ আলফোন্সো। তাই তিনি আলবাকার্কির এক দুর্গে ইনেসকে নির্বাসনে পাঠান। 1345 পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। সন্তান জন্ম দিতে গিয়ে কনস্ট্যান্জার মৃত্যু হলে পেদ্রোর সামনে আর কোনো বাধা রইল না। ইনেসকে প্রাসাদে নিয়ে আসেন তিনি, সেরে ফেলেন শুভ বিবাহের কাজটাও। কিন্তু ইনেসের ভবিষ্যতে রানী হওয়াটা কোনোতেই মানে নিতে পারছিলেন না আলফোন্সো। 1355 সালের 7 জানুয়ারি এক কাজে প্রাসাদের বাইরে ছিলেন পেদ্রো। সেদিনই মোক্ষম সুযোগ পেয়ে যান আলফোন্সো। তার পাঠানো আত্মতায়ী ত্রির হাতে নিজের সন্তানের সামনে শিরশ্ছেদের মাধ্যমে খুন হন ইনেস। পেদ্রো এসে যখন এই ঘটনাটি জানতে পারলেন তখন রাগে অগ্নিশর্মা হয়ে যান তিনি, ঘোষণা করেন বাবার বিরুদ্ধে যুদ্ধ। এভাবেই পর্তুগালে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। 1357 সালে অবশেষে নিহত হন আলফোন্সো। সিংহাসনে বসেন নতুন রাজা পেদ্রো। সিংহাসনে বসে স্ত্রীর হত্যাকারীদের খুঁজে বের করেন তিনি। জীবিত অবস্থায় তাদের দেহ থেকে হৃৎপিণ্ড কেটে বের করা হয়। এরপর স্ত্রীর মৃতদেহ কবর থেকে তুলে সামনে আরেকটি সিংহাসনে বসিয়ে শাসনকার্য শুরু করেন তিনি। শাহজাহান ও মুমতাজ।
আপনি কি শাহানশাহ আল সুলতান আল আজম ওয়াল খাকান ওয়াল মুকাররম মালিক উল সালতানহাত আলা হজরত আবুল মুজাফফর শাহ উদ্দিন মোহাম্মদ শাহজাহান সাহিব-ই-কিরানিস্তানি পাদশাহ গাজী জিল্লুল্লাহ ফিরদৌসি আশিয়ানি শাহিনশাহী সালতানাত উল হিন্দিয়া ওয়াল মুগলিয়াকে চিনেন? সম্রাট হিসেবে এটাই ছিল শাহজাহানের উপাধি। শাহজাহান মোট ৭টি বিবাহ করেছিলেন। এর মাঝে চতুর্থ স্ত্রী মুমতাজের প্রতি তার ভালোবাসার নিদর্শনস্বরূপ নির্মিত তাজমহলের খ্যাতি জগৎজোড়া। মুমতাজের প্রকৃত নাম ছিল আরজুমান বানু বেগম। তার প্রতি সম্রাটের ছিল অগাধ ভালোবাসা। এজন্য সিংহাসনে আরোহণ করে তিনি আরজুমানকে মুমতাজ মহল উপাধিতে ভূষিত করেন, যার অর্থ প্রাসাদের রত্ন। স্ত্রীদের মাঝে তিনিই ছিলেন শাহজাহানের সর্বাধিক প্রিয়।